এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে এই মুহূর্তে যে প্রশ্নটা দেখতে পারতেছো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করা উচিত। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এই প্রশ্নগুলোর সমাধান করে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, দুইটা বক্স আছে উদ্দীপকে। এইটা আসলে একটা পেজ বোঝানো হচ্ছে। এই বক্সটা একটা পেজ, এই বক্সটা একটা পেজ। এখন দেখো গ নম্বরে কি বলা আছে, হয় পেজ 1 এর HTML কোড লেখো। মানে এই যে এইটার HTML কোড লিখতে হবে যেখানে পেজ 1 থেকে পেজ 2 তে যাওয়ার ব্যবস্থা থাকবে। মানে এই পেজ থেকে আমরা ওই পেজে যেতে পারবো, এর একটা ব্যবস্থা থাকবে। এখন আমরা এই গ নম্বর প্রশ্নটার উত্তর যদি লিখতে চাই, তাহলে প্রথমে আমাদের কিন্তু বেসিক স্ট্রাকচারটা লিখে নিতে হবে। আমি বেসিক স্ট্রাকচারটা লিখে দেখাচ্ছি। এইটা হলো বেসিক স্ট্রাকচার। HTML দ্বারা যখন একটা পেজ তৈরি করতে হয় তখন এই বেসিক গঠনটা কিন্তু লিখতেই হবে। এখন এই বেসিক গঠনটা লেখার পরে আমরা ঠিক যেইটা আমাদের লিখতে বলছে, যেই কোডটা লিখতে হবে, ওইটা এই ওপেনিং বডি এবং ক্লোজিং বডি ট্যাগের মাঝখানে লিখবো। এর আগে পরে কোথাও আমরা কোডটা লিখবো না। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই যে টাইটেলটা প্রশ্নে কিন্তু কোথাও বলা নেই। টাইটেলটা আমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারি। এটা যেহেতু ওয়েব পেজ 1 ডিজাইন করতেছি, তো সেক্ষেত্রে টাইটেল আমি লিখে রাখতেছি ওয়েব পেজ 1। ওয়েব পেজ 1, এখানে বানানটা ঠিক নয়, ওয়েব পেজ 1 লিখে রাখলাম টাইটেলে। তোমরা তোমাদের ইচ্ছা মতো এই টাইটেলটা লিখতে পারবা। এখন মূল কোডটা লিখি। দেখো, ওয়েব পেজ 1 এর মতো HTML কোড লিখবো এই যে এটার মতো। এটা একটা লিস্টের আইটেমগুলো 3টা আইটেম, কিন্তু বাংলা, ইংলিশ, ICT। লিস্টের আইটেমগুলো যখন প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তখন ওইটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। দেখো এখানে ডিস্ক, সার্কেল, স্কোয়ার 3টা প্রতীক ব্যবহার করা হয়েছে। আমরা জানি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই 3টা প্রতীকই বইতে দেওয়া আছে। এই 3টা প্রতীকই আমরা জানি। তো এই 3টা প্রতীক একটা মাত্র লিস্টে ব্যবহার করা হয়েছে। যখন প্রতীকের সাহায্যে লিস্ট বানানো হবে তখন আনঅর্ডার লিস্ট, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এখানে কি দিব, একটা UL ট্যাগ ব্যবহার করব। আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য কোন ট্যাগ, UL ট্যাগ। এরপরে আসো, UL ট্যাগ দিয়ে আনঅর্ডার লিস্ট বানাই এবং UL ট্যাগ দিয়ে আনঅর্ডার লিস্ট আবার শেষ করে। আমি সেটাও দিয়ে দিচ্ছি, দেখো UL। তো আনঅর্ডার লিস্ট শুরু, আনঅর্ডার লিস্ট শেষ। এবং এখানে 3টা আইটেম আছে। কয়টা আইটেম আছে? 3টা আইটেম। প্রতিটা আইটেমের জন্য ঠিক এরকম ওপেনিং LI, বাংলা, ক্লোজিং LI। মানে যে এরকম একটা ওপেনিং LI, তারপরে বাংলা, তারপরে ক্লোজিং LI, এভাবে আমরা বসাইতাম। কিন্তু যখন এই আইটেমের 3টা আইটেমের প্রতীক দেখো আলাদা আলাদা। এক কথায় সাধারণত লিস্টের আইটেমের সকল আইটেমের প্রতীক একই রকম থাকে। যখন একই রকম থাকবে তখন টাইপ বসাবো এই UL এ। যে টাইপ বসাবো কোথায়, UL এ। ভালো করে মনে রাখবা, ওপেনিং UL এর ভিতর টাইপ বসাবো কখন, যখন সকল আইটেমগুলো একই রকম প্রতীক থাকবে তখন টাইপটা দিব কোথায়, UL এ। আর যখন আইটেমগুলোর ভিতরে একই রকম প্রতীক থাকবে না, একের অধিক প্রতীক থাকবে, তখন আমরা টাইপ ব্যবহার করব LI তে। টাইপ ব্যবহার করব কোথায়, LI তে। এই যে LI স্পেস এখানে টাইপ দিয়ে দেব, ঠিক আছে। LI স্পেস টাইপ, এইখানে টাইপটা দিয়ে দেব। তারপরে কি আছে, বাংলা /LI। তো প্রথমটা টাইপ কি হবে, ডিস্ক। এখানে আমরা সুন্দর করে লিখে দেব DISC, ডিস্ক। দ্বিতীয়টা LI, আবার স্পেস টাইপটা দিয়ে দিব, টাইপ। দ্বিতীয়টা টাইপটা কি হবে, এটা কিন্তু সার্কেল। বানানটা লিখে দেবো সুন্দর করে, CIRCLE, সার্কেল। তো এটা কি লেখা আছে, ইংলিশ /LI। 3 নম্বরটা আবার ঠিক একই রকম স্পেস দিব, তারপরে টাইপ ব্যবহার করব। টাইপের ভ্যালু দিব হলো, এটার নাম হলো স্কোয়ার, SQUAR, স্কোয়ার। এখানে সুন্দর করে ICT লেখাটা লিখে দেব, ICT/LI। এইখানে ICT লেখাটা আন্ডারলাইন আছে, তাই আমরা ICTর আগে একটা ওপেনিং U ট্যাগ বসাবো এবং এরপরে একটা ক্লোজিং U ট্যাগ দেবো। U ট্যাগ দ্বারা আন্ডারলাইন দেওয়া হয়, ভালো করে দেখে রাখো। এখন এখানে আরেকটু কথা আছে। আমাদের কিন্তু আনঅর্ডার লিস্টটা শেষ, শুরু শেষ। 3টা আইটেম ছিল, বাংলা, ইংলিশ, ICT। প্রতিটা আইটেমের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা প্রত্যেকটা LI তে আমরা টাইপ ব্যবহার করছি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে মানে একের অধিক প্রতীক থাকলে, আইটেমগুলোর ভিতরে যদি একের অধিক প্রতীক থাকে তখন আমরা টাইপ দিব LI তে। আর যদি সব একই রকম প্রতীক থাকে টাইপ দিব আমরা UL এ। এতটুকু মনে রাখবো। আর এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো এই যে দেখো, প্রথমটা ডিফল্ট ভাবে চলে আসতো। এই টাইপটা যদি প্রথমটাতে না দিতাম তাও চলে আসতো, কারণ ডিস্ক যে আইটেমটা দেখতেছো, এই যে ডিস্ক, এই ডিস্ক হলো আনঅর্ডার লিস্টের ডিফল্ট
কি প্রতীক, যার কারণে ডিফল্টভাবে ওইটা চলে আসে। তাই ইউএল ব্যবহার করার কারণে ডিফল্টভাবে বাংলার ওই ডিস্কটা চলে আসতো। তাই এক্ষেত্রে টাইপ যদি কেউ না দেয় তাতেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। আনঅর্ডার লিস্টটা তৈরি করলাম এবং এখানে নিচের দিকে লেখা আছে দেখো গো টু পেজ 2, তার মানে এখান থেকে 2 নম্বর পেজে যেতে হবে। দেখো এখানে প্রশ্নেও বলা ছিল যেখানে পেজ 1 থেকে, মানে এই যে পেজ 1 থেকে পেজ 2-তে যাওয়ার ব্যবস্থা থাকবে, পেজ 1 থেকে পেজ 2-তে যাওয়া যাবে এমন ব্যবস্থা থাকবে। এইখানে স্পষ্ট লেখাও আছে যে গো টু পেজ 2, তার মানে এইখান থেকেই পেজ 2-তে যেতে হবে। তার মানে এখানে লিঙ্ক করতে হবে একটা পেজ থেকে আরেকটা পেজে, বা একটা পেজ থেকে একটা টেক্সট থেকে আরেকটা ওয়েবসাইটে, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ব্যবস্থা, এটাই হলো হাইপার লিঙ্ক। তো একটা পেজ থেকে আরেকটা পেজে যাব, এটা হলো হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্ক আবার 2 ধরনের, একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। যখন একটা পেজ থেকে আরেকটা পেজের সাথে লিঙ্ক করা হয়, একই ওয়েবসাইটের ভিতরে এক কথায় লিঙ্ক করলে তখন এটাকে বলা হয় ইন্টারনাল হাইপার লিঙ্ক। আর যখন ভিন্ন দুটি ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করা হয় তখন এটাকে বলা হয় এক্সটার্নাল হাইপার লিঙ্ক। আমাদের এখানে ইন্টারনাল হাইপার লিঙ্ক, যে এই পেজ থেকে আমরা ওই পেজে যাব, এটা হলো ইন্টারনাল হাইপার লিঙ্ক। তো ইন্টারনাল হাইপার লিঙ্ক হোক আর এক্সটার্নাল হোক কোনো সমস্যা নেই। হাইপার লিঙ্ক করার জন্য সবসময় মনে রাখবা এই যে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। কোন ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। হাইপার লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ, এবং এর একটা অ্যাট্রিবিউটস আছে href। সবসময় মনে রাখবা এই href অ্যাট্রিবিউটসটা ছাড়া কখনো কি লিঙ্ক হবে না। একটা লিঙ্ক করতে গেলে আজীবন এই লাইনটুকু মনে রাখতে পারো, অ্যাঙ্কর ট্যাগ স্পেস href, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো। এইখানে অ্যাড্রেস দিতে হয়। কার অ্যাড্রেস? আমরা ওই যে পেজ 2-তে যাব, পেজ 2 এর অ্যাড্রেস। পেজের অ্যাড্রেসটা এখানে কিন্তু দেওয়া নেই, বলা আছে পেজ 2-তে যাব, কিন্তু পেজের অ্যাড্রেস দেওয়া নেই। পেজের অ্যাড্রেসটা তুমি বানিয়ে লিখবা। কোন পেজে যাচ্ছি? আমরা পেজ 2-তে যাচ্ছি, তো এখানে লিখে দিব http:/page2 page2.html। ভালো করে খেয়াল করে দেখো, পেজ 2-তে যাচ্ছি। ইন্টারনাল হাইপার লিঙ্ক যখন হয়, এক্সটার্নাল না কিন্তু ইন্টারনাল হাইপার লিঙ্ক যখন হয় তখন কিন্তু এক পেজ থেকে আরেক পেজে যায়, মানে পেজগুলোর এক্সটেনশন হয় .html, মানে HTML দিয়ে তৈরি করলে .html বা .htm, এবং CSS দিয়ে তৈরি করা পেজ হয় তাহলে .css। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে ইন্টারনাল হাইপার লিঙ্কের ক্ষেত্রে আমাদের যখন এক পেজ থেকে আরেক পেজে যাব, এই পেজের ইউআরএল গুলো বা ঠিকানাগুলো তখন কিন্তু .html দিয়ে হবে। পেজ 2.html, আমরা এই পেজে যাব পেজ 2.html। ঠিক আছে, কোনটায় ক্লিক করে যাব? এই যে এইটাই, গো টু পেজ 2, এইখানে লিখে দিব গো টু পেজ 2, এরপর একটা ক্লোজিং অ্যাঙ্কর দেবো। ভালোভাবে খেয়াল করো, গো টু পেজ 2টা কোথায় দেওয়া আছে? ওপেনিং অ্যাঙ্কর এবং ক্লোজিং অ্যাঙ্করের মাঝে। তার মানে এটাই হলো ক্লিকেবল টেক্সট। এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এই পেজে চলে যাবে। কোন পেজে? পেজ 2-তে। আবারও বলতেছি, এটা কিন্তু ইন্টারনাল হাইপার লিঙ্ক। ইন্টারনাল হাইপার লিঙ্কের ক্ষেত্রে পেজের ক্ষেত্রে যে পেজ 2.html, এটা কিন্তু বানিয়ে লিখছি, এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল না। পেজ 2.html, পেজের অ্যাড্রেস যখন দিবা .html দিবা, আর ওয়েবসাইটের অ্যাড্রেস .com, .edu, .bd, .gov এগুলো হয়ে থাকে। ঠিক আছে, এখানে আরেকটু কাজ করতে পারো। দেখো এই লিস্টটার পরে এখানে একটা গ্যাপ, আর এইখানে এটা লেখা আছে, এটা একটা প্যারাগ্রাফ হিসেবে দিতে পারো। এখানে একটা ওপেনিং পি লিখে আসতে পারো, এরপর একটা ক্লোজিং পি দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই, এতটুকু করতেই পারো। তো এইটা ছিল আর কি গ নম্বর প্রশ্নের উত্তর। খুব ভালোভাবে দেখে রাখো, এটা গ নম্বর প্রশ্নের উত্তর ছিল। আমরা যেখানে একটা লিস্ট করলাম, যেখানে ভ্যারাইটি প্রতীক দেওয়া ছিল, তারপরে হলো একটা লিঙ্ক করা ছিল যে এইটা থেকে ওইটাতে যাব। আমরা চমৎকারভাবে লিঙ্কটা করলাম, ইন্টারনাল লিঙ্কটা। তো এইটার উত্তর করার পরে এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা করবো। আমি এটা মুছে দিচ্ছি। এখন একটু খেয়াল করে দেখো, ঘ নম্বর প্রশ্নের উত্তর যেটা ওয়েব পেজ 2 আর কি, এই ওয়েব পেজ 2 এর HTML কোড লিখবো। এক্ষেত্রে এটা নর্মালি একটা টেক্সট ফরম্যাটিং। আমরা এইখানে বেসিক গঠনটা অবশ্যই ঠিকঠাক মতো লিখে নেব, এবং টাইটেলে যেহেতু ওয়েব পেজ 2, এটা টাইটেল ওয়েব পেজ 2 লিখে রাখতেছি। ওয়েব পেজ 2, এটা ওয়েব পেজ 2 বানাচ্ছি। ক্লোজিং টাইটেল, ওয়েব পেজ 2 বানাচ্ছি, টাইটেলে দিয়ে দিলাম। এরপরে আমাদের মূল লেখাটা হবে ওপেনিং বডি টু ক্লোজিং বডি এর মাঝে। তোমাদের স্যাররা কিন্তু এইখানে খাতাটা দেখবে, মানে এইখানে উত্তরটা দেখবে। এই টাইটেল বানিয়ে তুমি লিখে দিতে পারবা, টাইটেল যেভাবেই দাও কোনো সমস্যা নেই। এখন আসো, ওয়েব পেজ 2 এর ভিতরে কি আছে? জাস্ট একটা প্যারাগ্রাফ চিনতে হবে, কিন্তু তোমাকে প্যারাগ্রাফ চিনতে হবে। প্যারা আমরা যখন খাতায় লিখি না, প্যারা করে লিখি, একটা প্যারা একটা গ্যাপ দিয়ে আর একটা প্যারা লিখি। এখানে একটা মাত্র প্যারা আছে। কয়টা প্যারা আছে? একটা প্যারা। একটা প্যারা তৈরি করতে আমরা এইভাবে পি ট্যাগ ব্যবহার করি। কোন ট্যাগ? পি ট্যাগ। ঠিক প্যারাটার শেষে, এই প্যারাটা শুরু, এই প্যারাটা শেষে যে আমরা একটা ক্লোজিং পি দিব, পরে লেখার পরে আমি দিচ্ছি একটা প্যারাগ্রাফ শুরু করলাম। প্যারাগ্রাফের প্রথম লাইনে লেখা আছে কুইক ব্রাউন ফক্স।
ঠিক আছে। তো কুইক লেখাটা দেখো নর্মালি অন্য লেখার চেয়ে একটু গাঢ় আছে। আমি যদিও বা নিজে মার্কার দিয়ে লিখছি, এটা তোমরা প্রশ্ন যখন দেখবা স্পষ্ট ঠিক পাবা যে অন্য লেখার চেয়ে একটু গাঢ়, একটু মোটা, এটাকে বোল্ড বলা হয়। এই বোল্ডটা করার জন্য তোমরা বি ট্যাগ ব্যবহার করবা। কোন ট্যাগ? ঠিক এইভাবে বি ট্যাগ, ঠিক আছে, বি ট্যাগ, QUICK, কুইক। এর আগে পরে বি ট্যাগ থাকার কারণে এই কুইক লেখাটা বোল্ড হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে অন্যগুলোর থেকে, ঠিক আছে। এই বি ট্যাগ ব্যবহার করতে পারো, অথবা তোমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারো। এর শুরুতে একটা স্ট্রং ট্যাগ, শেষে একটা ক্লোজিং স্ট্রং ট্যাগ দিতে পারো। এরপরে ব্রাউন লেখাটা দেখো, ব্রাউন লেখাটা বাঁকা আছে, দেখো এটা সোজা, এটা বাঁকা। যখন লেখাটা বাঁকা বাঁকা থাকবে, একটু বাঁকা দেখলেই ঠিক পাবা, একটু বাঁকা থাকবে, এটাকে ইটালিক বলা হয়। তো ইটালিক ফন্ট তৈরি করার জন্য আই ট্যাগ ব্যবহার করবা। কোন ট্যাগ? আই ট্যাগ, BROWN, ব্রাউন /I। এই যে ওপেনিং আই, ক্লোজিং আই এর মাঝখানে ব্রাউন লেখা, এই ব্রাউন লেখাটা বাঁকা হয়ে যাবে। এখন ওইখানে বাঁকা আছে বিধায় তুমি এইখানে যে বাঁকা লিখবা তা কিন্তু না, তুমি তোমার নর্মালি হাতের লেখা যেটা সেটা লিখে যাবা। এই যে এই ট্যাগটাতে কি করবো, এটা বাঁকা করে দেবে আউটপুটে। যে এটা আমরা প্র্যাকটিক্যালের বিষয়, কম্পিউটারে যেটা করতে হয় সেইটা আমরা খাতায় লিখতেছি, সুতরাং তোমরা নিজেদের হাতের লেখা লিখবা, কোনো সমস্যা নেই। তো বাঁকা করলাম। তারপরে দেখো ফক্স লেখাটা আন্ডারলাইন আছে, ফক্স লেখাটা আন্ডারলাইন আছে। তো আমরা এইখানে মুছে দিচ্ছি, এখানে মুছে দিলে ভালো হবে, মুছে দিয়ে কোডটা লেখাই। দেখো ফক্স লেখাটা আন্ডারলাইন আছে, তো আন্ডারলাইন আছে, তো আমরা আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করব। কোন ট্যাগ? ইউ ট্যাগ, FOX, ফক্স। এই যে আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইন ট্যাগ এইভাবে দেবো, ইউ ট্যাগ শুরু, ইউ ট্যাগ শেষ, এর মাঝখানে যেটা থাকবে ওটা আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে এই লাইনটা কিন্তু শেষ, নতুন লাইনে যাব। একটা লাইন শেষ করে যখন তোমরা নতুন লাইনে যাবা তখন একটা ব্রেক ট্যাগ ইউজ করবা। কোন ট্যাগ? ব্রেক, BR, ব্রেক ট্যাগ। এটা একটা এমটি ট্যাগ, অসংখ্যবার MCQতে আসছে। এমটি ট্যাগ কি? এটার শুধু ওপেনিং থাকে, কোনো ক্লোজিং থাকে না। দেখো আন্ডারলাইন ট্যাগটা, এর ওপেনিং আছে, ক্লোজিং আছে। এই দেখো ওপেনিং, ক্লোজিং, এই যে ওপেনিং, ক্লোজিং। কিন্তু দেখো এই যে ব্রেক ট্যাগটা, এর ওপেনিং আছে, কোনো ক্লোজিং নাই, এমটি ট্যাগ, ঠিক আছে। তো এই এমটি ট্যাগটা কখন দিবা? যখন একটা লাইন থেকে পরের নতুন লাইনে যাবা। একটা লাইন শেষ করে পরে নতুন লাইনে যাইতে হইলে এই ব্রেক ট্যাগটা দিবা। তো আমরা তো নতুন লাইনে যাবো, ফক্সের পরে তো আর কিছু নাই, নতুন লাইনে যাবো বিদায় ব্রেক ট্যাগ দিছি। এইখানেই যে দিতে হবে তা কিন্তু কথা না, এখানে দিলেও হবে। তারপরে লাইনটা দেখো, জাম্পস ওভার। এই জাম্পস ওভার লেখাটা মাঝখান দিয়ে কাটা, মাঝখান দিয়ে কাটতে হলে আমরা এটাকে ডিলিট ট্যাগের মাঝখানে দেবো, DEL, ডেল দিয়ে আমরা সুন্দর করে লিখে দেবো জাম্পস, তারপরে ওভার /DEL, ডেল। এই ডিলিট ট্যাগটা ব্যবহার করলে এর মাঝে যে লেখাটা থাকবে ওটা মাঝখান দিয়ে ওরকম কেটে যাবে, ঠিক আছে, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে কেটে যাবে। ডিলিট ট্যাগ ছাড়া তোমরা এখানে S ট্যাগ ব্যবহার করতে পারো। কোন ট্যাগ? এই যে এরকম S ট্যাগ, S ট্যাগ ব্যবহার করলেও মাঝখান দিয়ে কেটে যাবে। অথবা স্ট্রাইক ট্যাগ, STRIKE, স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে পারো, ঠিক আছে। স্ট্রাইক ট্যাগ দিলেও মাঝখান দিয়ে কেটে যাবে, S ট্যাগ দিলেও কেটে যাবে, ডেল ট্যাগ দিলেও বা ডিলিট ট্যাগ দিলেও কেটে যাবে। তো দিয়ে দিলাম। তারপরে কি আছে? দ্য লেজি ডগ, তারপরে হলো লেজি, তারপরে হলো ডগ লেখাটা দেখো উপরে থাকলে আমরা এটাকে সুপারস্ক্রিপ্ট বলি। উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট করার জন্য সুপ ট্যাগ, SUP, সুপ দিয়ে DOG, ডগ, তারপরে /সুপ। এভাবে আমরা সুপারস্ক্রিপ্ট করে দেবো। উপরে কোনো কিছু থাকলে এটাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলি। তো সেক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট করবে এভাবে, এই সুপ, ওপেনিং, ক্লোজিং, এর মাঝখানে এই ডগ থাকার কারণে ডগটা উপরে চলে যাবে। তারপর এই লাইনটাও কিন্তু শেষ, আমরা তার মানে আবার নতুন লাইনে যাব, মানে আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করলাম। তারপরে পরের লাইনে যাচ্ছি, দেখো AND লেখা আছে, এর পরে একটা দেন দেওয়া আছে। এই দেন লেখাটা নিচেই যে পাওয়ার, এটাকে সাবস্ক্রিপ্ট বলা হয়। নিচেই পাওয়ারকে বলা হয় কি? সাবস্ক্রিপ্ট করার জন্য SUB, সাব ট্যাগ, তারপরে কি লিখবো? দেন /সাব। এই সাব শুরু এবং সাব শেষ, সাবস্ক্রিপ্ট, ওপেনিং সাবস্ক্রিপ্ট, ক্লোজিং সাবস্ক্রিপ্টের মাঝে দেন লেখা আছে, তার মানে দেনটা নিচেই পাওয়ার হয়ে যাবে, নিচেই চলে যাবে, ঠিক আছে। মূল লাইন থেকে নিচের লাইনে চলে যাবে, নিচের দিকে চলে যাবে, নিচেই পাওয়ার হয়ে যাবে, সাব দিলাম। তারপরে কি লেখা আছে? ইট ফল, IT, ইট, FALL, ফল, ইট ফল। এই লেখাটা দেখো গাঢ় আছে,
আমি গাঢ় করার চেষ্টা করছি, ভালো করে বুঝে নাও। অন্য অন্য লেখার থেকে এই ইট ফল লেখাটা গাঢ় আছে, তো গাঢ় করার জন্য কোন ট্যাগ, বি ট্যাগ বোল্ড করবে, ঠিক আছে। তারপরে এটা বাঁকা আছে, দেখো অন্যগুলো সোজা আর এটা হলো বাঁকা, একটু বাঁকা, ইটালিক। তো বাঁকা থাকলে আই ট্যাগ, বাঁকা থাকলে আই ট্যাগ, ইটালিক করব। তারপরে কি লিখবো, আইটি ইট, এফ এ ডাবল এল ফল। এখন দুইটা ট্যাগ একসাথে যখন ব্যবহার করবা, শেষেরটা আগে ক্লোজ করবা, শেষেরটা আগে ক্লোজ করবা, তারপরে বোল্ড ট্যাগটা ক্লোজ করবা, ভালো করে খেয়াল করে রাখবা, ঠিক আছে। তারপরে এই ইট ফলের পরে এই লাইন কিন্তু শেষ, আমরা নতুন লাইনে যাব। নতুন লাইনে যাইতে হলে একটা ব্রেক ট্যাগ বসিয়ে আসবো, একটা বড় ব্রেক ট্যাগ বসিয়ে আমরা নতুন লাইনে চলে যাব। নতুন লাইনটা দেখো, নতুন লাইনটা আন্ডারলাইন দিয়ে শুরু হয়েছে, আন্ডারলাইন মানে পুরা লাইনটা আন্ডারলাইন। তো পুরা লাইনের শুরুতে একটা ইউ ট্যাগ থাকবে, শেষে আবার একটা ক্লোজিং ইউ থাকবে। এখানে প্রে লেখা আছে, প্রেটা দেখো বাঁকা, প্রে লেখাটা কি পি আর ইউআই, পি আর ইউআই, প্রে লেখাটা বাঁকা আছে। প্রে লেখাটা আই ট্যাগের মাঝখানে দিলাম, সুতরাং এটা বাঁকা হয়ে যাবে। তারপরে টু এ, এই লেখাটা আবার সোজা, টু এ লেখাটা সোজা, তা টু এ লেখাটা নর্মালি লিখে দিলাম। লায়ন লেখাটা আবার বাঁকা, তাহলে লায়ন লেখার ক্ষেত্রে আবার আই ট্যাগ ব্যবহার করব, আই এল আই ও এন, লায়ন স্ল্যাশ আই। তারপরে এই লায়নের পরে কিন্তু আর কোনো লেখা নেই, আর কোনো লেখা না থাকার কারণে আমরা এখানে একটা ক্লোজিং আন্ডারলাইন দিলাম। ভালো করে বিষয়টা বুঝো। প্রে টু এ লায়ন, ওই যে দেখো প্রে টু এ লায়ন, পুরা লাইনটা আন্ডারলাইন, তাই পুরা লাইনের শুরুতে একটা ইউ ট্যাগ, শেষে একটা ইউ ট্যাগ, তার মানে পুরা লাইনটা আন্ডারলাইন হয়ে যাবে। দুটা এই যে ওপেনিং ইউ ক্লোজিং ইউ এর মাঝখানে যা আছে আন্ডারলাইন হয়ে যাবে, গেল। এখন দেখো প্রেটা বাঁকা আছে, শুধুমাত্র প্রে বাঁকা, তাই প্রের আগে পরে আই ট্যাগ। আবার লায়নটা বাঁকা, লায়নের আগে পরে আই ট্যাগ। টু এ বাঁকা নাই, তাই টু এ নর্মালি আছে। যেগুলো বাঁকা ছিল তাদের আগে পরে আই ট্যাগ ব্যবহার করছি। এখন কথা হলো, এই যে লেখালেখি করলাম, এই লাইন শেষ, আমি বলছিলাম লাইন শেষ করে নতুন লাইনে যাইতে হলে ব্রেক ট্যাগ। এই লাইনের পরে কি কোনো নতুন লাইন আছে? আর কোনো লাইন নেই, তাই এইটাতে কোনো ব্রেক ট্যাগ ব্যবহার করব না। মনে রাখবা, শেষ লাইনে কোনো ব্রেক হবে না, ঠিক আছে। একটা লাইন থেকে নতুন কোনো লাইনে যাইতে হলে তখন ব্রেক ট্যাগ ব্যবহার করব। যেহেতু এই লাইনের পরে কোনো নতুন লাইন আসতেছে না, সুতরাং আমরা ব্রেক ট্যাগ এখানে ব্যবহার করব না। তবে এই টেক্সটগুলো যখন সব লেখা হয়ে গেল, তার মানে কি এই প্যারাটা শেষ, এই প্যারাগ্রাফটা আমরা এখন শেষ করে দেবো। স্ল্যাশ পি, ভালো করে দেখো, ওপেনিং পি, প্যারাগ্রাফ শুরু, স্ল্যাশ পি, মানে কি প্যারাগ্রাফটা শেষ। তারপরে কি থাকে, এই যে বেসিক গঠনের যে ক্লোজিং বডি, ক্লোজিং এইচটিএমএল, এগুলো তো থাকবেই। তাহলে খুব চমৎকারভাবে এভাবে বুঝে বুঝে ঠান্ডা মাথায় খেয়াল করে সতর্কতার সহিত এভাবে আমরা দেখে দেখে কোডগুলো লিখে দিতে পারি। এই প্রশ্নটাতে তোমাদের যা শেখানোর চেষ্টা করলাম, যা দেখানোর চেষ্টা করলাম, তোমরা এগুলো বুঝছো কিনা সেটা একটু কমেন্টে জানাবা।